সংবাদপত্রের খবরাখবর জানতে চাই। সংবাদপত্রের খবরাখবরগুলো আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী ইমন। দিনের শুরুতেই আমরা পত্রপত্রিকার খবর জানবো তার কাছ থেকে। তামান্না, আপনি যেমনটি বলছিলেন, অভ্যাস কিন্তু আছে পত্রপত্রিকার খবর পেয়ে দিনটা শুরু করার। তেমনইভাবে আমাদের সেগমেন্টটি সাজানো হয়েছে। আমরা প্রধান সর্বাধিক পঠিত যে সংবাদপত্রগুলো রয়েছে তাদের প্রধান শিরোনামগুলো দেখে আসি। প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম আলোর পোর্টাল আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে তাদের যে হেডলাইন যেটা মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধ সম্পর্কিতই কিন্তু প্রথম তারা হেডলাইন করেছে। প্রথম হেডলাইন হচ্ছে ফুরিয়ে যাচ্ছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্র ঝুঁকিতে ইসরায়েল। ইন্টারসেপ্টর হচ্ছে তেমন একটি সামরিক যুদ্ধ বিমান বলি বা মিসাইল বলি, যেটা হচ্ছে একটা যুদ্ধ বিমান যখন হামলা করে তখন সেই যুদ্ধ বিমানকে ধ্বংস করে দেয়। তেমনই কিন্তু যখন জুলাইয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং ইরানের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল এবং যুক্তরাষ্ট্র সেই যুদ্ধে অন্তর্ভুক্ত হয়েছিল, তখনই আসলে বলা হচ্ছিল যে 150টি ইন্টারসেপ্টর কিন্তু যুক্তরাষ্ট্র তখন হারিয়ে ফেলেছিল, ধ্বংস করে ফেলেছিল। তখনই বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের 1/4 ইন্টারসেপ্টর কিন্তু ফুরিয়ে গেছে। তেমনইভাবে এই যুদ্ধে যখন লাগাতার যুদ্ধ দীর্ঘদিনের 3 সপ্তাহ পেরিয়েছে যুদ্ধ, তখন কিন্তু ইন্টারসেপ্টর আরও ফুরিয়ে যাচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু ভেসে আসছে যে যুক্তরাষ্ট্রের অবস্থান কিন্তু বেশ খানিকটা নাজুক, কারণ তাদের দৃঢ় অবস্থান থেকে তারা বেশ কিছুটা সরে আসছে। তেমনইভাবে কিন্তু এই চলমান যুদ্ধে রোববার পর্যন্ত 54 ধাপে ইসরায়েল এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এবং এই যে সংঘাত তারা যুদ্ধ চালাচ্ছে এবং হামলা চালাচ্ছে, সেটা কিন্তু প্রতিহত করার জন্য ইন্টারসেপ্টর ব্যবহার করা হচ্ছে। বলা হচ্ছে যে গত বছর ইরানের সঙ্গে লড়াইয়ের সময় বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আগের থেকে কিছুটা দুর্বল। বর্তমান সংঘাতে ইরানের টানা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষার উপর আরও চাপ সৃষ্টি করছে। আমরা কিন্তু জানি যে ইসরায়েল কিন্তু বরাবর কিন্তু বড়াই দেখিয়ে আসে যে তাদের আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা খুবই ভালো। তাদের যদি হামলাও করা হয়, মিসাইল ছোড়া হয় এবং অন্যান্য যুদ্ধের সামরিক সরঞ্জাম যদি তাদের ছোড়া হয়, তাহলে কিন্তু ইসরায়েল আসলে প্রতিহত করে দেবে। কিন্তু সেখানে কিন্তু যে দুর্বলতা প্রকাশ পেয়েছে, সেটাই কিন্তু তারা প্রথম একটি হেডলাইন করেছে। দ্বিতীয় হেডলাইন করেছে ন্যাটোকে সতর্ক করলেন ট্রাম্প। তার আগে আরেকটি বিষয় জেনে আসি, একটা মজার বিষয়, মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ। ট্রাম্প বলছেন মার্কিন যে গণমাধ্যমগুলো রয়েছে তারা ইরানের পক্ষ নিয়ে তারা বিভিন্ন ধরনের নিউজ করছে, তার ফলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন দেশদ্রোহী মামলাও কিন্তু করতে পারেন এবং অনেক সময় বলছেন যে AI ব্যবহার করে হয়তো সেই গণমাধ্যমগুলোকে ইরান পরিচালনা করছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে AI-এর যে একটা দৃঢ় অবস্থান আমরা জানি, তারা যে সক্রিয়, কিন্তু তারাও সেটা রক্ষা করতে পারছে না। এটা আসলে ট্রাম্পের বক্তব্য আসলে একটু সমালোচনার জন্ম কিন্তু দিয়েছে। আমরা একটু দেখে আসি। ট্রাম্প লিখেছেন, ইরান ফেক নিউজ মিডিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে আমাদের মহান USS আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজকে সমুদ্রে অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে দেখাচ্ছে। যেসব মিডিয়ার আউটলেট এটি তৈরি করেছে, ভুল তথ্য প্রচারের জন্য তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা উচিত, এটি কিন্তু বলছেন। তারপরে ন্যাটোর ব্যাপারে যেটা বলছেন, সেটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছেন যে ইরান যুদ্ধে মিত্ররা যে হরমুজ প্রণালী নিয়েই যে ইরান এবং মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হয়েছে, সেই যদি ওই হরমুজ প্রণালী এখন কিন্তু বন্ধ হয়ে রয়েছে এবং ইরান বলছে যে হরমুজ প্রণালী দিয়ে আসলে তেলবাহী কোনো জাহাজ কিন্তু পাস হতে পারছে না। আর আরেকটু জানিয়ে রাখি যে এই বিশ্বের যতগুলো তেলবাহী সমুদ্রের মধ্য দিয়ে তেল বহন করে, তার মধ্যে হরমুজ প্রণালী দিয়েই কিন্তু 20-25% তেলবাহী জাহাজ যায়, জ্বালানি যায়। তো সেটা কিন্তু ইরান দখল করে রেখেছে এবং বলছে এদিক দিয়ে যদি ওই হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যায় তাহলে কিন্তু তারা অ্যাটাক করবেন। এবং তারপরে কিন্তু দেখা গিয়েছে বেশ কিছু জাহাজ অ্যাটাক করা হয়েছে এবং এখন প্রায় স্থবির হয়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প সেটাই বলেছেন যে হরমুজ প্রণালী যদি তাদের মিত্র যে শক্তিগুলো রয়েছে, মিত্র দেশগুলো রয়েছে, নেটো রয়েছে, তারা যদি সেই হরমুজ প্রণালীর স্বাভাবিক চলাচল নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে বলেছেন যে নেটোকে কিন্তু তখন একটা সতর্ক বার্তা দিয়েছেন। তেমনই বলেছেন, আমরা একটু দেখে আসি। ট্রাম্প বলেন, মিত্ররা যদি হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সহায়তা না করে, তবে নেটো একটি খুব খারাপ ভবিষ্যতের সম্মুখীন হবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের মিত্রদের সমালোচনা করে ট্রাম্প বলেন, নেটো নামক আমাদের একটি জিনিস আছে,
তো ট্রাম্প বলেছেন যে ইউক্রেন যুদ্ধে কিন্তু তাকে সন্তুষ্টমূলক যেভাবে সাহায্য করা দরকার সেটা কিন্তু নেটো করেনি, তার ফলে কিন্তু একটা ক্ষোভ রয়েছে। সেই ব্যাকগ্রাউন্ডটাকেও কিন্তু সেই প্রেক্ষাপটটাকেও কিন্তু সামনে এনেছেন এবং তারপরে নেটোকে আরও সক্রিয় হওয়ার এবং তার মিত্র দেশগুলোকে তাদের সাহায্য করতে এবং হরমুজ প্রণালী স্বাভাবিক করতে তিনি কিন্তু সহায়তার ব্যাপারে বলেছেন, যেমনটা নেটোকেও যেমনভাবে তিনি সতর্ক করেছেন। তারপরের আমরা একটু দেখে আসি যে পরের হেডলাইনটা কি। পরের হেডলাইন আমরা দেখতে পাচ্ছি যে আমরা গতকাল দেখেছি শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের গুলিতে একজন তরুণ নিহত হয়েছেন, রাকিবুল ইসলাম নামে। তাকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাত 10:30টার দিকে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তিনি কিন্তু তাদের কয়েকজন বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলেন, সেই মুহূর্তে কিন্তু অতর্কিত হামলা করা হয় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাতে কিন্তু তার মৃত্যু হয় এবং তার মরার পরে তার ময়নাতদন্তের জন্য কিন্তু মর্গে তার লাশ পাঠানো হয়েছে। কী কারণে তাকে মারা হয়েছে এই ব্যাপারে কিন্তু সময় গড়ানোর সাথে সাথে আমরা আরও ডিটেলে জানতে পারবো ময়নাতদন্তের পরে। আমরা দেখে আসি আরেকটি হেডলাইনে চলে যাই। আরেকটি কিন্তু আমরা দুঃসংবাদই 4 নম্বর একটি হেডলাইন করেছে। সাভারে ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ কিন্তু তার স্বামী এবং এলাকাবাসী পেয়েছে। সেই ছাত্রী আসলে আমরা একটু দেখে আসতে চাই ভিতরে। শারমিন জাহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 51 ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তার স্বামীকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার স্বামী বলেছেন যে তিনি যখন বাসায় ফিরে আসেন তখন বন্ধ অবস্থায় আসলে দেখা গেছে তার বাসা। তারপরে ঢোকার পরে তিনি দেখেন যে আসলে তার স্ত্রী আসলে মৃত অবস্থায় আছেন। তার বাসার মালিক এবং স্থানীয় যে লোকজন আছেন তারাও কিন্তু একইভাবে বলছেন। আসলে এই মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। ময়নাতদন্ত করার পরে কিংবা আরও যখন তথ্য আসবে তখন কিন্তু এই মৃত্যুর বিষয়ে হয়তো আরও ডিটেইলে জানা যাবে। 5 নম্বর যে হেডলাইনটি করেছে সেটা সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জামাতের আমিরের তর্ক বিতর্ক যেটা হচ্ছে সেটা নিয়ে। কারণ জুলাই সনদের কিন্তু একটা লক্ষ্য ছিল, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, নির্বাচিত সরকার সেটি করবেন। সেটি কিন্তু হ্যাঁ না গণভোটে হয়েছে এটা আমরা জানি, কিন্তু যখন আমরা দেখলাম শপথ নিলেন তখন কিন্তু বিজয়ী দল বিএনপি, তো বিএনপি কিন্তু তখন দেখা গেল যে আসলে শপথ নেননি। তার ধারাবাহিকতায় কিন্তু তারা অধিবেশন চালুর, অধিবেশনের সময় শেষ হতে যাচ্ছে, অধিবেশন ডাকার আহ্বান করার সেই সময় শেষ হওয়ার পরেও কিন্তু তারা ডাকছে না। এই নিয়ে জামাতের আমিরের বিরোধী দলীয় যে দলগুলো রয়েছেন তাদের কিন্তু একটা ক্ষোভ রয়েছেন। তারা বলছেন যে যদি না ডাকা হয়, আহ্বান যদি না করা হয় এবং নতুন অধিবেশন ডাকা না হয় তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলনের দিকে যেতেও বাধ্য হবে। আমরা একটু দেখার চেষ্টা করি যে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি বলেছেন। তিনি বলেছেন সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না, আর রাষ্ট্রপতিও অধিবেশন ডাকতে পারেন না, এই জন্য তিনি ডাকেননি। আর বিরোধী দলের নেতাকে সংবিধান সংস্কারের বিষয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেন, সংসদে হয়তো আলোচনা হবে এই বিষয়ে তিনি বলেছেন। আমরা একটু আরেকটি পত্রিকায় সমকালের দৈনিক পাতা একটু চোখ রাখতে চাই। তারা কিন্তু প্রথম যে হেডলাইনটা করেছে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সংবিধান, সংসদ অথবা আদালত লাগবে। তো আগামী নির্বাচন কিন্তু কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম, আগামী নির্বাচন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ঘটবে, সে ব্যাপারেই কিন্তু একটা কথা আছে। এবং এটা কিন্তু এইবার যে সংবিধান সংস্কার পরিষদ ছিল সেখানেও কিন্তু একটা সংস্কারের বিষয় কিন্তু উল্লেখযোগ্য সংস্কারের বিষয় ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই পরবর্তীতে নির্বাচনও কিন্তু সেভাবে হবে। আর এখন সংবিধান ফেরাতে তত্ত্বাবধায়ক সরকার আসলে এ ব্যাপারেই। তারপরে তারা আবার একটা বিষয় যে সংবিধান সংস্কার পরিষদের পক্ষে বিপক্ষে যে তর্ক বিতর্ক হচ্ছে তারা কিন্তু একটি হেডলাইন করেছে। তারপরে আরেকটি কিন্তু পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় মিরাজের। কালকে আমরা দেখেছি যে 2-1 ব্যবধানে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে। আরেকটি ব্যাপারে রেশনিং প্রত্যাহার হলেও পাম্পে তেল মিলছে না, পাম্পের যে তেলের ব্যাপারে যে কথাবার্তা হচ্ছিল সেটা নিয়ে হেডলাইন করেছে। আরেকটা মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংক্রান্ত এটি করেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল ছাড়া সবার জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত। সেটা কিন্তু যেহেতু বহির্বিশ্বে চারদিকে কিন্তু তেলের সংকট, জ্বালানির সংকট দেখা দিয়েছে, তাই কিন্তু ইরান বরাবরই আগেও কিন্তু বলে আসছিল যে যুক্তরাষ্ট্র, ইরান এবং ইউরোপ
এই এই দেশগুলো কিংবা এই মহাদেশগুলোতে কিন্তু আসলে হরমুজ প্রণালীর তেলগুলো সরবরাহ করা হবে না, কিন্তু এখন তারা বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ছাড়া কিছুদিন আগে কিন্তু মধ্যপ্রাচ্যে যে ইরানে একটা ট্যাকটিক্স ছিল যে তারা নিজে থেকে যুদ্ধবন্ধ করবে না, যখন অন্যান্য দেশে গোটা বিশ্বে যখন তেলের সংকট তৈরি হবে তখন অন্য দেশ চাপে ফেলবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং ইসরায়েলকে, তখন কিন্তু তারা আসলে হরমুজ প্রণালী তখন তারা আসলে বাধ্য হয়ে যুদ্ধ শেষ করবেন এবং হরমুজ প্রণালী তখন স্বাভাবিক হয়তো তারা স্বাভাবিক সরবরাহে নিয়ে যাবেন, এমনই একটি বলেছিল। আমরা এখন একটু দেখতে চাই আমার দেশ পত্রিকায়, সেখানে কিন্তু পরস্পর বিরোধী অবস্থানের সরকার বিরোধী দল সেটি প্রথমে লিখেছেন, তারপরে একটা হেডলাইন করেছেন যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক প্রধান, যেটা একটু আগে বলেছিলাম। তারপরে কিন্তু হরমুজ প্রণালীতে ইরানের দাপটে অসহায় ট্রাম্প, কারণ অসহায় কিন্তু নেটো এবং অন্যান্য মিত্র দেশকে কিন্তু বারবার বলে আসছেন যে তারা আসলে যদি সাহায্য না করে, হরমুজ প্রণালী যদি স্বাভাবিক চলাচল ফেরাতে না পারে, তাহলে কিন্তু নেটোকে সতর্ক করেছে যে কঠোর পরিণতি বরণ করতে হবে এবং অন্যান্য তার মিত্র দেশগুলোর সম্পর্কেও কিন্তু তারা তেমন বলেছে। আমরা আর একটি দেখে আসতে চাই, যুগান্তরের পাতা ঘুরে আসতে চাই। যুগান্তরেও কিন্তু রেখেছে ইরানে এবার স্থল যুদ্ধে নামছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে যে তারা কিন্তু কুর্দি বাহিনী কিছুদিন আগে স্থল অভিযানে নামার জন্য বলেছিলেন, তারা কিন্তু আবারও স্থল অভিযানে নামার কিন্তু একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ইরানের, কিন্তু সেটা আসলে ধোপে কতটা টিকছে বিভিন্ন গণমাধ্যম যখন বলছে যে যুক্তরাষ্ট্র কিন্তু অসহায়ভাবে মিত্র দেশ নেটো অন্যদের সতর্ক করছে তাদের সামরিকভাবে পরাস্ত হওয়ার ফলে, তেমনই কিন্তু আসলে আর এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব বেশি সমর্থনও কিন্তু পাচ্ছে না, তাদের সিনেটর বলি বা তাদের বিরোধী দল বলি বা যুক্তরাষ্ট্রের জনগণের কথা বলি, খুব একটা কিন্তু সমর্থন পাচ্ছে না। তো তার ফলেই কিন্তু তিনি একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। তারপর দেখা যাচ্ছে ইরান কিন্তু তাদের সক্ষমতা দেখিয়ে যাচ্ছে। তো আজকে সংবাদপত্র যেটা দেখলাম সেটা কিন্তু আজকে প্রধান শিরোনাম দেখলাম যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিন্তু তাদের শিরোনামের একটি শিরোনাম হয়েছে, আর একটি সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জামায়াতের আমিরের যে তর্ক বিতর্ক হয়েছে এবং এটা নিয়ে যে গোলযোগ চলছে, এ ব্যাপারই কিন্তু আজকের সংবাদপত্রের প্রধান শিরোনাম। বিভিন্ন সংবাদপত্রে আমরা এটাই দেখতে পেলাম। তো আসলে আজকের প্রধান সংবাদপত্রের পাতা খুললে প্রধান শিরোনাম এটিই ছিল। আমরা এখন স্টুডিওতে চলে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী তামান্না। ইমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সকালবেলা যুক্ত হয়ে পত্র পত্রিকার খবরাখবরগুলো জানাচ্ছিলেন।